জার্মানির 10টা ভেনিউতে 50টা ম্যাচ পর ইউরো 2024-এর 51তম ম্যাচ, যেটা অলিম্পিয়া স্টেডিয়াম বার্লিনের এই আসরের ফাইনাল ম্যাচ লা রোহাস ভার্সেস ইংল্যান্ড। স্পেন এবং ইংল্যান্ডের এই ফাইনালটা কিরকম হবে তারই প্রিভিউ দেখব। তবে যদি ম্যাচটা দেখতে চান তবে সেটার ডেস্টিনেশন আপনি জানেন, সেটা ডেস্টিনেশন একটাই, স্পেন ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ আপনারা দেখবেন 15 জুলাই সোমবার রাত 1টায়, যেটা আপনারা বলতেও পারেন রবিবার, মানে দিবাগত রাত, রবিবার দিবাগত রাত 1টায়। সেটার গন্তব্য, দেখার গন্তব্য একটাই, সেটা হচ্ছে টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপ। স্পেন তাদের দীর্ঘ 12 বছর পর তারা কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ওই ইউরো 2012-র পর। যদিও তারা মাঝখানে নেশনস লিগের ফাইনাল জিতেছে 2022-23 সালে, সেটাকে মেজর টুর্নামেন্ট না বলে বরং ওই ইউরো ওয়ার্ল্ড কাপের সূত্র ধরেই বলা যাচ্ছে যে 12 বছর পর তারা মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। অপরদিকে সাউথগেটের ইংল্যান্ড তারা ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল খেলতে যাচ্ছে। ইজ ইট কামিং হোম, নাকি লা রোহাসরা ইংল্যান্ডদেরকে হারিয়ে তারা রেকর্ড ইউরো চতুর্থবারের মতো জিতে চলে যাবে তাদের ঘরে? সেটা সব কিছুই দেখবো। তার আগে দেখা দরকার একটু হিস্টোরিক্যাল, তাদের হেড টু হেড হিসাবটা কি বলছে। হেড টু হেডের হিসাবে একটা কনন্ড্রাম আছে। যদি আপনি 1980-র আগে মিলিয়ে সব মিলিয়ে হিসাব করেন তবে ইংল্যান্ডের স্পেনের বিপক্ষে জেতার রেশিওটা একটু বেশি। তবে এখানেও একটা ক্যাভিয়াট আছে, সেটা হচ্ছে 1980 সালের পর তাদের মধ্যে যে ম্যাচগুলো হয়েছে সেই কম্পিটিটিভ ম্যাচের সংখ্যা 14টা, এবং এই কম্পিটিটিভ ম্যাচগুলোর 14টার মধ্যে 7টা ম্যাচই ইংল্যান্ড হেরেছে যখন তারা লা রোহাসকে ফেস করেছে। অন্যদিকে ড্র হয়েছে 3টা ম্যাচ, স্পেন জিতেছে 7টা ম্যাচে। অর্থাৎ ইংল্যান্ড এবং স্পেনের এই হেড টু হেড রেশিওতে 1980 সালের পর থেকে মূলত স্পেনই ইংল্যান্ডের সাথে ওভার দ্য এজে কিছুটা হলেও এগিয়ে আছে। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও। এখন আপনি যদি আবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট অন ফ্যাক্ট হিসাব করতে যান, সেখানে আরেকটা ব্যাপার রয়েছে যে স্পেন কিংবা স্প্যানিশ কোনো দল যখনই কোনো ফাইনাল খেলেছে 2001 সালের পর থেকে, সেটা আপনি ইউএফার কম্পিটিশন বলতে পারেন, চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ মিলে এবং ওয়ার্ল্ড কাপ এবং ইউরো মিলে, সেখানে স্প্যানিশ কোনো টিম এখন পর্যন্ত 2001 সালের পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল হারেনি, সেটা 26টা ম্যাচ। সেটা ইংল্যান্ডের জন্য একটা স্লাইট ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যদি আপনি হেড টু হেডটাকে আমলে নিতে চান। সবে এই হেড টু হেডে আমলে না নেয়ার কারণটা, অনেক কারণ রয়েছে, সেই কারণের দিকে যাব। তবে স্পেনের রোড টু দ্য ফাইনালটাও দেখে নেওয়া যাক। স্পেনের রোড টু দ্য ফাইনালে তারা এখন পর্যন্ত এই যে সপ্তম ম্যাচটা খেলতে যাচ্ছে, সেই সপ্তম ম্যাচের আগে তারা ইউরোর রেকর্ড টানা 6টা ম্যাচ জয় রেকর্ড করেছে, যেই রেকর্ড এর আগে কোনো টিমের নেই। অন্যদিকে ইংল্যান্ডের জন্য অবশ্য রাউন্ড অফ 16 এর আগেও যদি আপনি হিসাব করেন গ্রুপ পর্ব থেকে, অতটা স্মুথ ছিল না এই রোড টু দ্য ফাইনালে ওঠার আগ পর্যন্ত। স্পেন যার অধীনে এই ইউরোটা খেলতে এসছে, লুইস দে লা ফুয়েন্তে একটা বড় সময় পর্যন্ত বয়সভিত্তিক দল ম্যানেজ করে এসছেন স্পেনের, এবং ঠিক সেই কারণেই যখন স্পেনের এত বিগ ইগোদের ম্যানেজ করার জন্য তাকে ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন মনে করা হয়েছিল এই ভদ্রলোক বোধহয় পারবেন না। মাত্র একটা ক্লাব ম্যানেজ করেছেন, সেটাও 3rd ডিভিশনে। তারপর এরকম একটা বড় দায়িত্ব যখন এরকম একটা লোককে দেওয়া হয়, তখন অনেক প্রশ্ন সংশয় থাকতেই পারেন। এই ভদ্রলোক সেই সব সংশয়, সব প্রশ্ন সব দূর করে দিয়েছেন। তিনি কিন্তু নেশনস লিগও জিতেছেন স্পেনের হয়ে 2022-23 সালে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন যেই ফুটবলটা খেলে সেটা খুবই ডিফারেন্ট ফ্রম দেয়ার টিকি টাকা এরা। টিকি টাকা ওই পজিশন বেসড ফুটবল কিন্তু এই স্পেন খেলে না। অপরদিকে ইংল্যান্ডের ডাগআউটে যখন সাউথগেট থাকেন, সাউথগেটকে নিয়ে অনেক অনেক চিৎকার চেঁচামেচি হাউকাউ করা হয়েছে যে সাউথগেটের এই স্টাইল অফ প্লেটা মোটেও যায় না। সাউথগেট আসলে কি করবেন এই টিমটাকে নিয়ে? যতই টিমকে তিনি সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন, তার স্টাইল অফ প্লে, তার সাবস্টিটিউশন, তার প্লেয়ারদের রোল নিয়ে বারবারই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হয়েছে সাউথগেটকে। তিনি সবগুলো প্রশ্নের জবাব দিয়ে তিনি বরং এই ইউরোকে ব্যাক টু ব্যাক একটা ফাইনালে নিয়ে গেলেন ইউরোতে। তার অধীনে ইংল্যান্ড 2018 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত রিচ করেছিল, 2020-এর ইউরোতে তারা ফাইনাল খেললো, 2022-এ যদিও কোয়ার্টার ফাইনালে তারা বাদ পড়ে গিয়েছিল, কিন্তু আবারও 2024-এর ইউরোতে সাউথগেট সকল এই সমালোচনার তীরকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ইউরোতে এই 2024 সালে ইংল্যান্ডকে নিয়ে এসছেন ফাইনালে। এখন এই ইউরোতে, অর্থাৎ ইউরো 2024-এর ফাইনালে স্পেন ইংল্যান্ডের যেই স্ট্যাটগুলো আসলে ম্যাচটা ডিসাইড করতে পারে, সেটাও একটু বোঝা দরকার যে কোন কোন জায়গায় স্পেন এগিয়ে আছে, কোন কোন জায়গায় ইংল্যান্ড এগিয়ে আছে। একদম খালি চোখেই বলা যায় স্পেন যে পরিমাণ গোল করেছে এই টুর্নামেন্টে, সবচেয়ে বেশি গোল স্পেনের কাছ থেকে এসছে 13টা, ইংল্যান্ডের সেখানে 7টা। এক্সজি রেটেও ইংল্যান্ড অনেক পিছিয়ে আছে, নন পেনাল্টি XG/90তেও অনেক পিছিয়ে। পজিশনের জায়গায় স্পেন কিন্তু মোটেও এগিয়ে নেই, ইংল্যান্ড সেখানে এগিয়ে আছে। যে দুটো
মেট্রিক নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে অ্যাকুরেট লং বলস খেলার ব্যাপারে এই মুহূর্তে শুধুমাত্র এই মেট্রিকগুলোর মধ্যে ইংল্যান্ড এগিয়ে আছে স্পেনের চাইতে, যেটা অ্যাকচুয়ালি তাদের পরবর্তী গেম ফেজে কাজ করবে। সেটা কিভাবে কাজ করবে সেটা একটু পরেই দেখব। তবে পিপিডিএ অর্থাৎ পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশনে সেটাতে বোঝা যাচ্ছে যে স্পেন অনেক বেশি ইন্টেন্সলি প্রেস করে থাকে অপোজিশনকে। তারা 11.1টা পাসের মধ্যেই ওই তাদের হাফ থেকে বল দখলে নিয়ে চেষ্টা করে তারা আক্রমণে যাওয়ার চেষ্টা করে। এই পিপিডিএ রেটে ইংল্যান্ড কিন্তু অনেক পিছিয়ে আছে, অর্থাৎ তাদের অতটা প্রেশার কিন্তু অপোজিশনকে ক্রিয়েট করে না। আবার হাই টার্নওভার্সের ক্ষেত্রে অর্থাৎ অপোজিশন হাফে বল উইন করার ব্যাপারে স্পেন অনেক এগিয়ে আছে। তারা হাই টার্নওভার থেকে 66টা টার্নওভার পেয়েছে, সেখান থেকে গোল এন্ডিং শট ছিল 30টা, যদিও সেখান থেকে কোনো গোল আসেনি এখন পর্যন্ত। তবে হাই টার্নওভারের ক্ষেত্রে ইংল্যান্ড অনেক বেশি পিছিয়ে আছে, সেটা 35টা। ফরমেশন সেট আপ বা লাইন আপ কীরকম হতে পারে সেখানে একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক রোলে কে শুরু করতে পারেন। এখন আমরা মোটামুটি এটাই ধরে নিচ্ছি যে স্পেন টিমটা অপরিবর্তিত থাকতে যাচ্ছে। ফাইনালে হয়তো লুইস দে লা ফুয়েন্তে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। সেক্ষেত্রে ওই ইংল্যান্ড যদি তারা ব্যাক থ্রি নিয়ে খেলে থাকে, সেখানে যদি লুক শ মনে করেন তিনি পুরোপুরি ম্যাচ ফিট, বা গ্যারেথ সাউথগেট যদি মনে করেন তিনি পুরোপুরি ম্যাচ ফিট আছেন, তবেই সেখানে শুধুমাত্র লেফট উইং ব্যাক রোলে শ শুরু করতে পারেন। তবে যেটা মনে হচ্ছে সাউথগেট যেভাবে তার দলকে খেলিয়েছেন, সেখানে মনে হচ্ছে হয়তো ট্রিপিয়ারই শুরু করতে পারেন। লুক শকে হয়তো সেকেন্ড হাফে 60 বা 70 মিনিটের পর ওই ম্যাচের সিচুয়েশন বুঝে নামানো হতে পারে। এখন একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ কিন্তু সাউথগেট নিতেই পারেন। সেটা কেন নিতে পারেন, সেটা যদি তিনি একটা 4-4-2 রিজিড ফরমেশন খেলান এবং সেখানে যদি ফোডেনকে না খেলে তিনি ওয়াটকিন্সকে খেলান, সেখানে ইংল্যান্ডের একটা লাভ হলেও হতে পারে। সেই লাভটা কোথায় হতে পারে সেটা নিয়ে একটু পরে দেখছি। এখন চলে আসি আমরা স্পেন এবং ইংল্যান্ডের এই আক্রমণগুলো কোথা থেকে আসে, তাদের অ্যাটাকিং সিকোয়েন্সগুলো কোথা থেকে তৈরি হয়। স্পেনের অ্যাটাকিং সিচুয়েশন মোস্ট অফ দ্য টাইম সবসময় ওই লেফট হ্যান্ড সাইড থেকে তৈরি হয়েছে। মার্ক কুকুরেয়া এবং নিকো উইলিয়ামস তারা কম্বাইন্ড করে ওই জায়গা থেকে সবচেয়ে বেশি থ্রেট তৈরি করেছেন। মার্ক কুকুরেয়া ইনভার্ট করার কারণে তখন যখন নিকো উইলিয়ামস বল নিয়ে ড্রিবল করে তাদের ডিফেন্ডারকে পাস করতে যান, তখন ওই মার্ক কুকুরেয়া তার ওই হাফ স্পেসটা ধরে রাখেন বলে নিকো উইলিয়ামস 1v1 সিচুয়েশনে ডিফেন্ডারদেরকে বা ফুল ব্যাকদের বিট করে তিনি কাট ইন সাইডও করতে পারেন, আবার ওভারল্যাপ করে বক্সে ক্রসেস তৈরি করতে পারেন। মিডল থেকে খুব একটা বেশি চান্সেস তারা ক্রিয়েট করেনি। রাইট সাইড থেকে অর্থাৎ লামিন ইয়ামাল কিন্তু অনেক বক্সের নিচে থেকে অনেকগুলো লো ক্রসেস কিংবা ওই লিফটেড ক্রসগুলো ক্রিয়েট করেন, তাই ওই রাইট সাইড থেকে কিন্তু আরও বেশ কিছু সুযোগ এসছে। ইংল্যান্ডেরও ইন্টারেস্টিংলি তাদের লেফট হাফ থেকেই বেশি সুযোগগুলো এসছে এবং রাইট হাফ সাইড থেকেও মোটামুটি সমান সুযোগ এসছে। সেন্ট্রালি খুব একটা চান্সেস ক্রিয়েশন ইংল্যান্ড এখন পর্যন্ত করতে পারেনি। ইংল্যান্ড এবং স্পেনের গোল অন শটের ওই মেট্রিকটাও একটু দেখা দরকার। স্পেনের এই গোলে শট নেওয়ার ব্যাপারটায় তারা মোটামুটি ইভেনলি ডিস্ট্রিবিউটেড। স্টার মার্কগুলো তাদের গোলের কাউন্ট, যেগুলো রাউন্ড ফিগার রয়েছে নীল কালারের, সেগুলো হচ্ছে তারা গোলে শট নিয়েছে। লালগুলো হচ্ছে সাকসেসফুল অ্যাটেম্প, যেগুলো সাকসেসফুল হয়নি। সেক্ষেত্রে কিন্তু স্পেনের ব্যাপারগুলো অনেক বেশি ইভেনলি ডিস্ট্রিবিউটেড ফ্রম লেফট রাইট এবং সেন্ট্রালি। তারা সব জায়গা থেকে মোটামুটি শট নিয়ে 13টা গোল করেছে। ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না, মাত্র 7টা গোল, এবং তাদের গোলে শট নেওয়ার রেশিওটাও স্পেনের চাইতে অনেক বেশি কম। স্পেন এবং ইংল্যান্ডে সবচেয়ে বেশি গোলে শট কারা নিচ্ছেন বা তাদের এক্সজি রেটটা কত, সেটাও একটু দেখলে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। সেটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সজি ক্রিয়েট করেছেন এই স্পেন এবং ইংল্যান্ডের প্লেয়ারদের মধ্যে হ্যারি কেইন, কিন্তু এর পরবর্তীতে আপনাকে অনেক নিচে নেমে যেতে হবে আরেকজন প্লেয়ার পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে জুড বেলিংহাম। এর মাঝখানে 1 2 3 4 5 6 7 জন স্প্যানিশ প্লেয়ার রয়েছেন যারা অনেক বেশি বম ফরওয়ার্ড করে অপশনস এবং চান্সেস ক্রিয়েট করেছেন, গোলও করেছেন, এবং যাদের এক্সজি ভ্যালিউটাও অনেক বেশি। এবং চান্সেস ক্রিয়েশনের জায়গা থেকেও ওই মেট্রিকে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন লামিন ইয়ামাল, মোট 16টা। এরপরই আছেন তার অপর ফ্ল্যাঙ্কের পার্টনার, উইং পার্টনার নিকো উইলিয়ামস, এরপর পেদ্রি, দানি ওলমো, ফাবিয়ান রুইজ। সবচেয়ে বেশি চান্স যিনি ক্রিয়েট করেছেন ইংল্যান্ডের হয়ে, তিনি ইংল্যান্ডের ওই লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক কিরেন ট্রিপিয়ার, তার চান্স ক্রিয়েশন 9টা। স্পেনের ক্ষেত্রে তাদের সবচেয়ে পোটেন্ট জায়গাটা সম্ভবত তাদের ওই উইং দুটো বাদ দিলে, নিকো এবং লামিন ইয়ামালের পার্টনারশিপটা বাদ দিলে, তাদের এই যে মিডফিল্ড পার্টনারশিপটা রয়েছে রদ্রি এবং ফাবিয়ান রুইসের, এই পার্টনারশিপটা স্পেনকে তাদের ওই ডিরেক্ট ফুটবল বা অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে অনেক বেশি হেল্প করেছে। কারণ হচ্ছে রদ্রি যখন তিনি কিছুটা বলের পজিশন রাখেন বা বলগুলো পাস ডিস্ট্রিবিউট করেন, ফাবিয়ান রুইস কিছুটা রিস্ক নিয়ে কিন্তু বক্সে ক্র্যাশ করেন, বা যখন লো ক্রসেস বা ওই ওপেন ক্রসেসগুলো বক্সে আসা হয়, ফার পোস্টে কিন্তু ওই ফাবিয়ান রুইজই
বেশিরভাগ সময় তিনি ওই ক্রসগুলো খুঁজে পান। এখন পাসেস পার 90-তে ফাবিয়ান রুইস কিছুটা রদ্রির পিছনে আছেন। রদ্রি মূলত ওই পাসিং ডিস্ট্রিবিউশনগুলো বেশিরভাগ সময় দেখছেন। টাচেসের ক্ষেত্রেও ফাবিয়ান রুইস রদ্রির চাইতে কিছুটা পিছিয়ে আছেন। ফাবিয়ান রুইস যেখানে যেই কাজগুলো আসলে আক্রমণে অনেক বেশি কন্ট্রিবিউট করছেন সেটা হচ্ছে প্রগ্রেসিভ পাসেসে। সাধারণত রদ্রি বল নিয়ে অতটা ড্রিবল করে না, বল তিনি একটা সেফ জায়গা থেকে ডিস্ট্রিবিউট করে অন্য প্লেয়ারদেরকে সাপ্লাই দিয়ে দেন। যেখানে ফাবিয়ান রুইস তিনি কিন্তু যেই ফ্ল্যাঙ্কে তিনি বল পান মোস্টলি লেফট সাইডে, সেখান থেকে বল নিয়ে কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশনে তিনি বলগুলো নিয়ে যান। তবে স্পেনের এই মিডফিল্ড হারমোনিটা ভাঙার জন্য ইংলিশ মিডফিল্ড ডুও কোবি মেইনু এবং ডেকলান রাইস কিন্তু স্টেশন থাকবেন। তাদের জন্য একটা উদাহরণ হতে পারে স্পেনের সঙ্গে জার্মানির ম্যাচটায়, যেখানে প্রথম অর্ধে অন্তত বেশিরভাগ সময় ইলকায় গুন্দোয়ান এবং এমরে চান মিলে কিন্তু রদ্রি এবং ফাবিয়ান রুইজের পাসিং লেনগুলো ব্লক করছিলেন এবং তাদেরকে অনেক বেশি প্রেস করে তাদের বলে ওই চান্সগুলো তাদের সুযোগ তৈরি করতে দেননি। সেক্ষেত্রে ডেকলান রাইসের জন্য এটা একটা ভালো অপরচুনিটি তার ওই কম্ব্যাটিভনেসটা দেখানোর জন্য। টুর্নামেন্টে যে পরিমাণ ইন্টারসেপশন তিনি করেছেন সেই ইন্টারসেপশনের লিস্টে তিনি এখনও অনেক উপরে রয়েছেন এবং পাসেস অ্যাটেম্পটের দিক থেকে কিন্তু তিনি ইন্টারেস্টিংলি রদ্রির চাইতে এগিয়ে আছেন, যদিও ম্যাক্সিমামে কিন্তু ছিল স্কোয়ার পাসেস, ফরওয়ার্ড পাসেস কম ছিল। তবে ফরওয়ার্ড পাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোবি মেইনু যথেষ্ট অনেক কার্যকরী। এই লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের এই যে দুই উইং থেকে ত্রাস সৃষ্টি করা, সেটা আসলে ইংল্যান্ড কিভাবে সামাল দিবে সেটা একটা বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে স্পেনের যতগুলো আক্রমণ এসছে এই ইউরো 2024-এ সেটার একটা বড় ইউএসপি ছিল যে স্পেনে দুজন পেসি উইঙ্গার খেলছেন। সেটা আপনারা লাস্ট কবে দেখেছেন আপনারা হয়তো মনে করতে পারবেন না, কিন্তু এই নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল মিলে তারা স্পেনের আক্রমণের 46% তারাই কিন্তু ক্রিয়েট করেছেন এই দুই ফ্ল্যাঙ্ক থেকে। নিকো উইলিয়ামস যত বেশি ওভারল্যাপ করেছেন ততটাই ঠিক লামিন ইয়ামাল ডিপে থেকে বসে চান্সেস ক্রিয়েট করেছেন। আপনার এখনও ওই ফাবিয়ান রুইজের গোলটা কথা মনে থাকার কথা, যেখানে ওই ক্রোয়েশিয়ার ম্যাচে লামিন ইয়ামাল একটা হুইপড ক্রস করলেন ফার পোস্টে, সেখান থেকে ফাবিয়ান রুইজ কনভার্ট করলেন। তারপর কিন্তু সেই একই কাজটা আমরা পরবর্তীতে আরেকটা ম্যাচেও দেখেছি, ফাবিয়ান রুইজ ব্যাক পোস্টে কনভার্ট করছেন লামিন ইয়ামালের ওই হুইপড ক্রসটা। লামিন ইয়ামালের এই ধরনের ক্রসেস আমরা বার্সেলোনার হয়ে তিনি যখন এই সিজনটা খেলেছেন সেখানেও দেখেছি। এবং আরও আরেকটা ব্যাপার হচ্ছে ওপেন প্লে চান্সেস থেকে যে 11টা চান্সেস লামিন ইয়ামাল ক্রিয়েট করেছেন এটা টুর্নামেন্টের হাইয়েস্ট, এর বেশি কেউ করতে পারেননি। এখন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের এই বম্বার্ডমেন্টটা তো ঠেকাতে হবে ডেফিনেটলি, যদি ইংল্যান্ড ইউরোটা জিতে বাড়ি ফিরতে চায়। ইফ দে ওয়ান্ট টু গো হোম উইথ আ ইউরো চ্যাম্পিয়নশিপ দে হ্যাভ টু স্টপ দিস ডুও। সেক্ষেত্রে স্পেনের জন্য একটা বড় সুযোগ হতে পারে নিকো উইলিয়ামস এবং মার্ক কুকুরের ফ্ল্যাঙ্কটাকে অ্যাটাক করা। এবং এই ইউরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি 42% অ্যাটাকিং চান্সেস কনসিড করেছে স্পেন তাদের ওই লেফট ফ্ল্যাঙ্ক থেকে, যেখানে মার্ক কুকুরেয়া যেহেতু মিডফিল্ডে ইনভার্ট করছেন, নিকো উইলিয়ামস ওভারল্যাপ করার চেষ্টা করছেন, তাদের পিছনে একটা স্পেস ফাঁকা হচ্ছে বা ফাঁকা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বুকায়ো সাকা, যিনি কিনা অনেক ডেঞ্জারাস সিচুয়েশনে বল প্রোগ্রেস করে ক্যারি করে নিয়ে যেতে পারেন এবং তার রেশিওটা এই টুর্নামেন্টে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বেশি, বুকায়ো সাকা যদি ওই রাইট উইং ব্যাক রোলে শুরু করেন সেক্ষেত্রে নিকো উইলিয়ামস এবং ওই মার্ক কুকুরেয়ার ওই কম্বিনেশনটাকে থামানোর জন্য তাকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে ফিল ফোডেনকেও, এবং পেছনে যখন কাইল ওয়াকার থাকবেন তাকেও ওই জায়গায় স্টেশন থাকতে হবে যেন নিকো উইলিয়ামস কোনোভাবেই কাইল ওয়াকারকে বিট না করতে পারেন। এর পরবর্তী যেই প্রশ্নের অ্যান্সারটা ইংল্যান্ডকে দিতে হবে সেটা হচ্ছে লামিন ইয়ামালকে আসলে ব্লক করবেন কে। ইংল্যান্ডের লেফট উইং ব্যাক রোলে এখন পর্যন্ত কিরেন ট্রিপিয়ারই খেলেছেন লুকশর ইনজুরির কারণে। লুকশ কিছুটা ফিট হয়েছেন, তবুও ট্রিপিয়ার প্রথম দিকে সেমিফাইনাল ম্যাচটা খেলেছেন। ট্রিপিয়ার রাইট ফুটেড, আবার লুকশ লেফট ফুটেড। এখন অ্যাজ এ লেফট ফুটেড হিসেবে যদি আপনি একজন লেফট ফুটেড উইঙ্গারকে থামাতে চান, সেক্ষেত্রে যখন একজন লেফট ফুটেড ওভারল্যাপ করছেন, অর্থাৎ লামিন ইয়ামাল যখন ওভারল্যাপ করছেন তখন লেফট ফুটেড হিসেবে কিন্তু তাকে মোটামুটি ব্লক করতে পারবেন। কিন্তু আপনি যদি রাইট ফুটেডের কথা চিন্তা করেন, কিরেন ট্রিপিয়ার কিন্তু যখন লামিন ইয়ামাল তিনি আবার কাটিং সাইড করছেন, কাটিং সাইড করার ক্ষেত্রে কিন্তু লামিন ইয়ামাল মূলত ওই ট্রিপিয়ারের স্ট্রং ফিটের কাছেই পড়ছেন। সেক্ষেত্রে যদি গ্যারেথ সাউথগেট মনে করেন ট্রিপিয়ারই আসলে লামিন ইয়ামালকে ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ, লামিন ইয়ামালের কাটিং সাইডটা ব্লক করার জন্য, সেক্ষেত্রে ট্রিপিয়ারই আসলে ম্যাচটা শুরু করতে পারেন এবং সম্ভবত সাউথগেট ট্রিপিয়ারকেই শুরু করাবেন। তবে লামিন ইয়ামালের ফ্ল্যাঙ্কটা ব্লক করা ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কেইনের জন্য একটা ব্যাপার রয়েছে, কেইন কোনানড্রামটা যেটা হচ্ছে সেটা একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। কেইন হচ্ছে তিনি মূলত ভালোভাবেই প্রেস করেন বলতে হচ্ছে সেন্টার ব্যাকদেরকে
প্রেশার ক্রিয়েট করে তিনি কিছুটা নিচে নেমে আসেন। নিচে নেমে আসার ফলে কিন্তু পেছনে একটা স্পেস তৈরি হচ্ছে, যে এই স্পেসটা দেখা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে এই ডিফেন্ডারদের পিছনে রান ইন বিহাইন্ড করার কাজটা কিন্তু কেইন এই টুর্নামেন্টে খুব একটা করেননি। প্রেশার দেওয়ার ক্ষেত্রে সেন্টার ব্যাকদের তিনি এই টুর্নামেন্টে হাইয়েস্ট প্রেশার দিয়েছেন, কিন্তু এই যে স্পেসগুলো ওপেন আপ হচ্ছে তখন পেছনে যদি ফিল ফোডেন বা বেলিংহাম থাকেন তাদের ওই পাসটা রিসিভ করার জন্য কেইন কিন্তু পেছনে দৌড়াচ্ছেন না। সেক্ষেত্রেই আসলে সাউথগেটের আরেকটা অপশন তৈরি হয়ে যেতে পারে, যদি তিনি ওয়াটকিন্সকে খেলিয়েও দেন বা 70 বা 75 মিনিটের পর ওয়াটকিন্স যদি মাঠে নামেন, তবে এই যে সেন্টার ব্যাকদের পেছনে যে স্পেসটা ওপেন আপ হচ্ছে সেই রান বিহাইন্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়াটকিন্স অনেক বেশি ভালোভাবে কাজ করেন। যখন অ্যাস্টন ভিলার হয়ে খেলেন তিনিও কিন্তু ওই রান ইন বিহাইন্ড রানগুলো নিয়ে থাকেন। তাই কেইন এবং ওয়াটকিন্স যদি দুজনেই শুরু করেন সেক্ষেত্রে কিন্তু একজন যদি প্রেশার দিয়ে সেন্টার ব্যাকদেরকে পিন করে রাখেন, অন্যজন ওই পেছনে যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে রান ইন বিহাইন্ড করে কিন্তু ভালো অপশনস তৈরি করতে পারেন। স্পেন এবং ইংল্যান্ডের ব্যাটলটা অনেক জায়গাতেই ডিসাইড হতে পারে, তবে স্পেন এবং ইংল্যান্ড তারা যেভাবে এই ফাইনালটাতে এসছে একটা দুর্দান্ত জমজমাট ফাইনাল শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করছে। লা রোহাসরা কি তাদের রেকর্ড ইউরো টাইটেল চতুর্থবারের মতো জিতবেন, নাকি ফাইনালি ইট উইল কাম হোম? সেটার উত্তর জানতে আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। 15 জুলাই সোমবার রাত 1টায় স্পেন ভার্সেস ইংল্যান্ড ম্যাচ, অলিম্পিয়া স্টেডিয়াম বার্লিন থেকে। সবকিছুই প্রস্তুত, মঞ্চ প্রস্তুত, আপনি কি প্রস্তুত? জানিয়ে দিন আপনার প্রেডিকশনটাও, যে কোন দলকে আপনারা এগিয়ে রাখছেন এই ব্লকবাস্টার ফাইনালে। এবং ব্লকবাস্টার ফাইনালটা দেখার জায়গা একমাত্র ব্লকবাস্টার প্লেস, টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপ। জানিয়ে দিন এই ম্যাচ নিয়ে আপনার মতামতগুলো কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.